আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। কাল সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সন্ত্রাসবাদ, উগ্রবাদ প্রতিরোধে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। E9 ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠক উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাই কারণ, বলছে সিআইডি। দেশে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়াই কারণ, বলছে শিক্ষাবিদরা। এবং অবৈধ লেভেল ক্রসিংগুলোকে ভিন্ন আঙ্গিকে বৈধতা দিতে যাচ্ছে রেলওয়ে। অতি ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে অস্থায়ী ভিত্তিতে 1800 গেট কিপার নিয়োগ প্রক্রিয়া শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়াকে রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় বলে অভিহিত করেছেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। সকালে রাজধানীর জিগাতলায় তার বাসায় মরদেহ দেখতে গিয়ে এ মন্তব্য করেন তারা। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে এই সংসদ সদস্যকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার ভোর 4:10 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর শুনে ভোরেই হাসপাতালে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহচর। আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। একটা বিরাট শূন্যতা, শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই। সকাল 9টার দিকে হাসপাতাল থেকে জিগাতলার বাসভবনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ স্বজনরা দেখতে আসেন তার মরদেহ। তার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন একাল ও সেকালের রাজনীতিকরা। তারা বলেন, রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই আওয়ামী লীগ নেতা। তার মৃত্যুতে কেবল আওয়ামী লীগের নয়, পুরো দেশের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তারা। সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন। একজন, আমরা বাংলাদেশের মানুষ কেবলমাত্র একজন দক্ষ পার্লামেন্টারি হারালাম না, একজন বিশিষ্ট রাজনীতিক তাকে হারালাম। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই ক্ষতি পূর্ণ হওয়ার নয়। মানুষের সাথে যেভাবে হাস্যরস করে কথা বলতে পারতেন, মানুষের ভাষায় মানুষের সাথে যেভাবে কথা বলতে পারতেন, জনসভায় কিংবা যে কোনো আলাপচারিতায়, এটি খুব কম রাজনীতিবিদের আছে। আগামীকাল সকাল 9টায় সিলেটে নেওয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সকাল 10টায় শ্রদ্ধা নিবেদনের পর বিকেল 3টায় সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। শাফিন, আপনি জানেন এখন থেকে ঠিক 15 মিনিট আগে সুরঞ্জিত সেনগুপ্তর যে ঢাকার যে বাসাটি রয়েছে জিগাতলা থেকে 15 মিনিট আগে ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহ নিয়ে আসা হয়েছে এবং এখানে যেটি দেখতে পাচ্ছি যে একটি বিপুল পরিমাণ মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আমরা সকাল থেকে দেখেছি যে ল্যাবেইড হসপিটালে যে মানুষের একটি ভিড় ছিল এবং তার বাসভবনে যে ভিড় ছিল, তবে এই জায়গাটিতে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এটার মাত্রাটা কিন্তু ছাড়িয়ে গেছে এবং প্রিয় নেতা এবং প্রিয় অভিভাবককে দেখতে সর্বস্তরের জনতা তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং আরো একটি দেখতে পাচ্ছেন যে অনেকের হাতে কিন্তু বিভিন্ন ফুল নিয়ে
বিভিন্ন ফুল নিয়ে তারা শ্রদ্ধা জানানোর জন্য এক ধরনের প্রস্তুতি নিয়ে আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে মরদেহটা কিন্তু ঠিক সামনে নিয়ে আসা হচ্ছে যাতে করে সবাই ধীরে ধীরে শ্রদ্ধা জানাতে পারে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা হওয়ায় কিন্তু আরো তাদের একটি তিনি সবসময় কিন্তু এই জায়গায় এসেছেন এবং এক ধরনের পৃষ্ঠপোষকতা করেছেন। এজন্য হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের কিন্তু একটি আলাদা এক ধরনের আগ্রহ রয়েছে আর কি তার ব্যাপারে। একজন অভিভাবককে তারা হারালেন, একজন নেতাকে, একজন রাজনৈতিক একজন নেতাকে তারা কিন্তু এখানে হারালেন। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু তার বাসভবন সহ ল্যাব 8-এ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দরা তারা এসেছেন। তারা তাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য এসেছেন। তারা একটি বিষয় বলেছেন যে তার জনপ্রিয়তার মাত্রাটা এত বেশি ছিল যে এটি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটি শূন্যতার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক অঙ্গনে তিনি কিন্তু খুব সরগরম একটি ভূমিকা পালন করেছেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তিনি 7 বার অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক এমপি ছিলেন, অর্থাৎ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তো সেই হিসেবে ধরে নেওয়া যায় তিনি একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ তার মন্তব্য প্রকাশ করতে গিয়ে আজকে বলেছিলেন যে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আপাদমস্তক একজন জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। তো গতকালকে সন্ধ্যার দিকে গতকালকে রাত 9টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, যখন থেকে পরিস্থিতি তার শারীরিক অবস্থার খুব অবনতি হচ্ছিল। লাইফ সাপোর্টে নেয়ার 7.5 ঘন্টা পর ল্যাব 8 হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন থেকে কিন্তু পরিবার সহ স্বজনদের মধ্যে এক ধরনের কান্নার রোল পড়ে যায় এবং আমরা তার বাড়িতে দেখেছি যার আত্মীয় স্বজনের পাশাপাশি স্বজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু অনেকে বেশি ভেঙে পড়েছেন এবং তারা সাহস জুগিয়েছেন যে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে তার যে ভূমিকা, তিনি দীর্ঘদিন এই বাংলাদেশের রাজনীতিতে তিনি না থাকলেও কিন্তু তিনি বেঁচে থাকবেন তার কর্মকাণ্ড দিয়ে, কাজ দিয়ে। এবং তিনি যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন রেল মন্ত্রণালয়, সেই রেলমন্ত্রী, বর্তমান রেলমন্ত্রী, তিনিও কিন্তু আজকে তার মরদেহ দেখতে তার বাসায় ছুটে এসেছিলেন। এবং আরো একটা বিষয় বলে রাখি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক ধরনের মানুষের ভিড়, তারা সুশৃঙ্খল অবস্থায় শান্তিপূর্ণভাবে মরদেহের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তারা সবাই প্রস্তুতি নিয়ে আছেন। হয়তোবা কিছুক্ষণ পরে একে একে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি তার বাসায় গিয়েছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমির হোসেন আমু তিনি সম্ভবত প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু এক ধরনের একটি ব্যতিব্যস্ততা তৈরি হয়ে গেছে যে কে কার আগে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, তিনিও এই শ্রদ্ধাঞ্জলিতে তাদের এই যে রাজনৈতিক সহকর্মী ছিলেন দীর্ঘদিনের, তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে আসবেন। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তিনি আমেরিকাতে এবং সিঙ্গাপুরে তাকে কিন্তু তার সুস্থতার জন্য কিন্তু বিভিন্ন সময় তাকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সুস্থ ছিলেন, ধরে নেওয়া হয়েছিল যে তিনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু হঠাৎ করে তার ফুসফুসে পানি জমে যাওয়ায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সাথে সাথে তাকে ল্যাব 8 হাসপাতালে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরপরই কিন্তু এক ধরনের পরিকল্পনা ছিল যে তাকে যে কোনো মুহূর্তে তার অবস্থার একটু যদি উন্নতি হয়, তাকে যদি কোনোভাবে একটু নিয়ে যাওয়ার সুযোগ হয়, তাহলে তারা তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার একটি চেষ্টা তারা করেছিলেন। এবং সকাল 10টার সময় কিন্তু আজকে একটি মেডিকেল বোর্ড গঠন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি আসলে তার ভাগ্যে ছিল না। তিনি পরলোক গমন করেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ওবায়দুল কাদের তিনি কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু তিনি 4:24 মারা গেছেন এবং 5টাতে কিন্তু প্রধানমন্ত্রী নিজে ফোন করে সমবেদনা জানিয়েছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি। এবং সাথে সাথে তার কিছুক্ষণ পরে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক তিনি এসেছেন এবং তিনি নিজে এসে সব ধরনের পরিকল্পনায় তিনি অংশ নিয়েছেন, কোথায় কখন তার মরদেহ কিভাবে নিয়ে যাওয়া হবে। এরপরে তিনি সেই লাশটি নিয়ে কিন্তু তার মরদেহের নিজ পরিবার পর্যন্ত গিয়েছেন। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহের সবশেষ খবর। শাফিন। দর্শক, সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।
70-এর প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন দেশের প্রথম সদস্য সংসদ সহ প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। 60-এর দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। ছাত্রজীবন থেকে রাজনীতি ঘেঁষা প্রবীণ এই আইন প্রণেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে। সুরঞ্জিত সেনগুপ্ত স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে যিনি প্রজ্ঞা দিয়ে সর্বত্র পরিচিতি পেয়েছিলেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা রোগে রোববার ভোরে পরপারে পাড়ি জমাতে হল 70 এই নেতাকে। রাতে হাসপাতালে ভর্তি করার পর কথা ছিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে, কিন্তু 1946 সালে সুনামগঞ্জে জন্ম নেয়া প্রবীণ এই রাজনীতিবিদ চিকিৎসকদের আর সময় দিলেন না। সব চেষ্টা ব্যর্থ করে ভোরবেলা পৃথিবী ছাড়েন 71 বছর বয়সী গুণী এই পার্লামেন্টারিয়ান। আইনি দক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে নাম লেখান। 1970-এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের হয়ে নির্বাচিত হন তিনি। 1971-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া সুরঞ্জিত গত 4 দশকের সবকটি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা প্রথম সারির এই নেতা দলের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সংসদ বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। দলের সবশেষ কাউন্সিলেও তাঁকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পদায়ন করা হয়। বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান এই নেতা তার কর্মে বেঁচে থাকবেন সর্বস্তরের মানুষের মাঝে। দেবাশিস রায়, সময় সংবাদ। সন্ত্রাসবাদ আর উগ্রবাদ প্রতিরোধে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে E9 ফোরামের 11 মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব। এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি। শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকতা পেশায় যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এই পেশার জন্য একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নীতিগত উপায় উদ্ভাবন এবং বিশেষ প্রণোদনার বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমাদের সরকারের যে বাজেট, সে বাজেট শিক্ষা খাতে সবথেকে বেশি বরাদ্দ দিয়ে থাকি। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামের আসাদগঞ্জের সুটকিপট্টিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠ পর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিহ্নিত হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত ধরে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার 1 বছর পেরিয়েছে এরই মধ্যে, যদিও মামলার বছর পূর্তির বাকি আর 40 দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে 10 বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেয়া না গেলেও ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ বিদেশের মাঠ পর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। ফিল্ড অপারেটিভ পর্যায়ে কাজগুলো কি? কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্টে সম্পূর্ণ নিয়ম নীতির তোয়াক্কা না করে এখানে টাকা ঢুকতে দিয়েছেন, আবার টাকাটা বের করতে দিয়েছেন। যারা কাজগুলো করেছে তাদেরকে সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করেছি।
রিজার্ভ চুরির ঘটনায় নাম এসেছে ফিলিপাইন ও শ্রীলঙ্কার অপরাধীদের। তদন্ত করতে সেসব দেশ সফরও করেছেন সিআইডির প্রতিনিধি দল। সিআইডি বলছে মূল হোতাদের শনাক্ত করতে বিদেশি সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে তাদের, আর এ কারণেই তদন্ত কিছুটা আটকে আছে। আমরা আটকে আছি কোথায়? আমরা তো বলছি যে 31শে জানুয়ারি যদি আমার কম্পিউটার সিস্টেম হ্যাকারের কন্ট্রোলে চলে গিয়ে থাকে 2016 31শে জানুয়ারি, তাহলে 1 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এটা কেন ঘটলো, আর 1 ফেব্রুয়ারি ফিলিপাইন ওটা কেন ঘটলো? ঘটলে কারা ঘটিয়েছে এটা আমাদের বের করে এটুকু সাহায্য আমাদের করো, তখন কিন্তু আমরা লিঙ্কটা খুঁজে পাবো। বলটা কিন্তু এখন দেশের বাইরে অন্য একটা বা দুটা বা তিনটা জায়গায় পড়ে আছে। এই ফিল্ড অপারেটিভদেরকে কোন দেশে কারা খেলিয়েছেন, মূল হোতা কারা, কিছু কমন ব্যক্তি থাকা উচিত। বিচ্ছিন্ন 3টা বা 5টা ঘটনার মধ্যে যে একটা কমন ব্যক্তি থাকলে খুব সহজভাবে আমি নিজেই কনভিন্স হব এবং কনভিন্স করতেও পারবো। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ মার্কিন ডলার হ্যাকিং এর মাধ্যমে চুরি করা হয়। 15ই মার্চ অজ্ঞাত হ্যাকারদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর উচ্চশিক্ষা শেষে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী কর্মক্ষেত্রে পা রাখেন, কিন্তু দেশের চাকরির সংখ্যা না বাড়ায় শিক্ষিত বেকারের হার বাড়ছে। মাধ্যমিক শেষ না করে যে 40% তরুণ শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, তারাও যোগ হন চাকরিহীন মানুষের তালিকায়। বিভিন্ন গবেষণা বলছে কর্মসংস্থান ও তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই অন্ধকারে বাংলাদেশ। দেশের চাকরির বাজার আর শিক্ষাক্ষেত্রের অসামঞ্জস্যতা নিয়ে সেলিয়া সুলতানের 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। আমি ফিলোসফি সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু এই সাবজেক্টের দেখি না মানে চাকরির অবস্থা খুব ভালো। একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন এই শিক্ষার্থী, কিন্তু এই শিক্ষার্থীর মতো অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে ভবিষ্যৎ কি। যারা অ্যাপ্লাইড সায়েন্স না, নর্মাল আর্টস বা ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সের স্টুডেন্ট, এদের জন্য বাংলাদেশের চাকরি যথেষ্ট অপ্রতুল। আমাদের যে শিক্ষাক্রম এই চাকরিকে সামনে রেখে করা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। আবার অনেকেই ঠিক করে রেখেছেন পড়াশোনা শেষে সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, তবে সে পথও সহজ নয়। তার জন্য আলাদা করে তৈরি করতে হয় নিজেকে, তাও সেই চেষ্টাও চালাতে হয় বছরের পর বছর। অনার্স 4th ইয়ারে থাকা পর্যন্ত আমি জবের জন্য ট্রাই করতেছি। আমি যে গভর্নমেন্ট চাকরির জন্য কিছুদিন পড়াশোনা করে হয়তো চাকরি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমি জব পেলাম, কিন্তু এটা আসলে ওইরকম সিকিউরিটি নেই। সরকারি চাকরি ছাড়া উচ্চশিক্ষিত বেকারদের উপায় হলো বেসরকারি চাকরি। বেসরকারি পর্যায়ে তথ্য প্রযুক্তি, কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাত, পর্যটন ও পর্যটন সেবা, কারিগরি নির্মাণ খাতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু এসব খাতের জন্য বিশেষায়িত ও দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মী অনেক সময়ে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে, সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিলে সে ফার্স্ট ইয়ার থেকেই করুক। এটা বিশ্ববিদ্যালয়কে অ্যালাউ করতে হবে যে সে 10 দিন কিন্তু সে আইটি রুমে বসে আছে, এটা কিন্তু তার পার্ট অফ স্টাডি। হ্যাঁ, ওই 10 দিন সে কোনো কিছু মুখস্থ করবে না। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি তারুণ্য উন্নয়ন সূচকে 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সূচকে সবচাইতে বেশি পিছিয়ে আছে তরুণদের কর্মসংস্থান এবং সম্ভাবনার ক্ষেত্রটি, যা নির্ভর করছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপর। শিক্ষাবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলেই দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাটাকে আরেকটু জনপ্রিয় করা প্রয়োজন। যারা নাকি কারিগরি শিক্ষা নিয়ে এসছে, আমি সবসময় এক ধরনের আনন্দ নিয়ে লক্ষ্য করেছি, তারা কিন্তু অনেক ভালো জানে। আমি আশা করব আমাদের দেশের আরও অনেক বেশি ছেলে মেয়ে যেন অহেতুকভাবে একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সাবজেক্ট পড়ে বেকার না থেকে সে যদি কারিগরি একটা শিক্ষা নিয়ে সে যদি নিজেকে কর্মক্ষম তৈরি করে নেয়, সেটা কিন্তু দেশের জন্য অনেক বড় লাভ হবে। সমস্যার সমাধানে শিক্ষা অবস্থায় সিলেবাসগুলোকে সময় উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ইংরেজি ভাষায় রচিত বইয়ের অভাব নেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু মাতৃভাষা বাংলায় এইসব বই খুঁজেও পান না শিক্ষার্থীরা। কারণ বিদেশি ভাষায় রচিত উন্নত মানের বইগুলো মাতৃভাষায় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার যথাযথ কোনো উদ্যোগ নেই। শিক্ষাবিদরা বলছেন, ভাষা আন্দোলনের গৌরবময় ঐতিহ্য থাকলেও সব মহলের উদাসীনতার কারণেই শিক্ষার উচ্চ পর্যায়ে অবহেলার শিকার বাংলা ভাষা। তাফসির বাবুর রিপোর্ট। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজি এই দুই মাধ্যমেই পড়াশোনার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। তবে সুযোগ থাকলেও শিক্ষার্থীরা মূলত মাধ্যম হিসেবে বেছে নেন ইংরেজিকেই। কারণ বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসা শিক্ষার মতো বিষয়গুলোতে বাংলা ভাষায় নেই মানসম্মত রেফারেন্স বই। সব মৌলিক বইয়ের বাংলা আমরা পাইনি,
দেখা যায় যে বাংলা পেলেও অনেক কিছুর মান তেমন একটা ভালো থাকে না। কিছু বই পাওয়া যায় কিন্তু সেই বইয়ের মানগুলি ওই ইংরেজি যে বইগুলি ওই বইগুলির সাথে তাল মেলানো না। শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় জীবনে পড়তে এসে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তাদেরকে মূলত অধ্যয়ন করতে হয় ইংরেজি ভাষায়, কারণ এসব বিষয়ে পর্যাপ্ত বাংলা বই নেই। যদিও বিশেষজ্ঞরা বলছেন নতুন জ্ঞান সৃষ্টি করার জন্য বাংলায় অধ্যয়নের সুযোগ থাকা জরুরি। মাতৃভাষায় বই পুস্তক না পড়তে পারলে সে বই গভীরভাবে বোঝা, উপলব্ধি করা এবং নিজস্ব চিন্তাধারা গড়ে তোলা কঠিন হয়ে যায়। বাংলাতে বই লিখতে হবে এক নম্বর কাজ, আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে বাংলাতে বই অনুবাদ করতে হবে। প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের কাছে মাতৃভাষায় জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করবে কারা? এক্ষেত্রে বাংলা একাডেমিকেই ভূমিকা নেওয়ার কথা বলছেন কেউ কেউ, যদিও বাংলা একাডেমি বলছে এ কাজ বিশ্ববিদ্যালয়গুলোকেই করতে হবে। যেহেতু বাংলা একাডেমি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনা প্রতিষ্ঠান এবং গুণমান সম্পন্ন প্রতিষ্ঠান, সেই কারণেই বাংলা একাডেমিকে উদ্যোগ নেওয়া দরকার। অনুবাদ চর্চার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়েই একটা ইনস্টিটিউট হওয়া দরকার। একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা সম্ভব, একাডেমির পক্ষে এই কাজটা হতে সম্ভব না। এর জন্য যে দক্ষ জনবল দরকার, শিক্ষক দরকার, শিক্ষকদের বেতন ভাতা যে পরিমাণ দরকার। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় উদ্যোগ প্রয়োজন বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষকবৃন্দ তারা চান যে বাংলায় টেক্সট বই রচিত হোক, তো শিক্ষকদেরকে সেই সুযোগ সুবিধা দিলে আমি ধারণা করি করা যাবে। তার মতে জ্ঞানের বিভিন্ন শাখায় বিদেশি মৌলিক বইগুলো বাংলা ভাষায় প্রকাশের ক্ষেত্রে ইতোমধ্যেই যে বিলম্ব হয়ে গেছে তা কাটিয়ে উঠতে এখনই দরকার কার্যকর সরকারি উদ্যোগ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিষ্টপ ও ফাঁদ পেতে ভোলার উপকূলীয় চরাঞ্চলে নির্বিচারে অতিথি পাখি নিধন, হুমকির মুখে প্রকৃতি ও পরিবেশ। গলার কাটা হিসেবে দেখা দেয়া অবৈধ লেভেল ক্রসিংগুলোকে কিছুটা ভিন্ন আঙ্গিকে বৈধতা দিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে অস্থায়ী ভিত্তিতে অন্তত 1800 গেট কিপার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে 1038 জন এবং পশ্চিমাঞ্চলে 808 জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব এবং পশ্চিমাঞ্চলে 2877 কিলোমিটার রেলপথের মধ্যে বৈধ অবৈধ লেভেল ক্রসিং রয়েছে 2541টি, অর্থাৎ প্রতি 1 কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে 1230টি লেভেল ক্রসিং এর মধ্যে 719টি অনুমোদনহীন, মাত্র 511টি বৈধ ক্রসিং থাকলেও নেই পর্যাপ্ত গেট কিপার। আর পশ্চিমাঞ্চলে প্রায় 1300 লেভেল ক্রসিং এর মধ্যে অর্ধেকের বেশি অবৈধ। ফলে এসব ক্রসিং এ প্রায় ঘটছে দুর্ঘটনা। 2800 কিলোমিটার রেলপথের মধ্যে 2541টা লেভেল ক্রসিং গেট রয়েছে বৈধ অবৈধ। আমরা এদিকে আমাদের 400টা গেট আছে হলো বৈধ, আর বাকি 800 গেটই অবৈধ। রেলওয়ের আইন অনুযায়ী যে কোনো স্থানে রেল লাইন স্থাপনে 10 বছরের মধ্যে কোনো লেভেল ক্রসিং তৈরি করা হলে তার পুরো দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। কিন্তু এখন যেসব ক্রসিং তৈরি হচ্ছে তার অধিকাংশই তৈরি করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের মতো সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তাই রেলওয়ে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। রাস্তা পার করছে যেসব অর্গানাইজেশন, সেসব অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলতেছি, তারা যাতে এগুলো একটা নিয়মিত লেভেল ক্রসিং গেট করা হয় এবং এর জন্য সরকারের কাছে আমাদের প্রকল্প সাবমিট করা আছে। এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে লেভেল ক্রসিং এর গেট কিপার পদে স্থায়ী লোক নিয়োগ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এই অবস্থায় দুর্ঘটনার প্রতিরোধে রেলের দুটি অঞ্চলে অস্থায়ী ভিত্তিতে 1846 জন গেট কিপার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে। গেট কিপার নিয়োগের জন্য সার্কুলার দিয়েছি, এটা অস্থায়ীভাবে। এই লোকগুলো আমরা নিয়োগ করতে পারলে, যে সকল গেট অরক্ষিত আছে সেগুলা লোক নিয়োগ করতে পারলে আমরা আশা করি এটার সেফটি বা নিরাপত্তা বিধান করা যাবে। গত 6 বছরে শুধুমাত্র রেলওয়ে পূর্বাঞ্চলে বৈধ অবৈধ লেভেল ক্রসিং এ দুর্ঘটনায় 1806 জনের মৃত্যু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের আসাদগঞ্জ সুটকিপট্টি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের গুদামগুলোতে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়ায়, পরে আরও 8টি ইউনিট যোগ হয়।
ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সবকিছু কাছে গিয়ে বইনা খাবো নাই গো, কিছু নাই, বইনারা কি ধরে খাইবো, একটা ভিন্দার কাপড়ও নাই। সকালবেলা যে রান্না বান্নার কাজ চলছিল গ্যাস সিলিন্ডার থেকে, সেখান থেকেই উৎপত্তি। সবাই আপামর জনসাধারণ ছুটে গিয়ে এগুলো সেভ করছি। প্রায় 50টা উপরে ঘর ছিল, আমার নিজের থাকার ঘর ছিল, অফিস ছিল, প্রায় সবে শেষ। আগুনটা অত্যন্ত ভয়াবহ হতে পারত। আমাদের তড়িৎ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আগুন ছড়াতে পারেনি এবং আগুনটাকে আমরা জায়গায় নিভিয়ে ফেলেছি। 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় 20 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে একাডেমিক কাউন্সিলের শিক্ষকরা সমস্যা সমাধানে উপাচার্যের সঙ্গে বৈঠক বসলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাতভর উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়। গত 28 জানুয়ারি 33 ক্রেডিট বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের 14 ও 15তম ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে 31 জানুয়ারি তাদের ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও ফেরিতে সময় বেশি লাগায় অনেকেই স্পিড বোটে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। এ সুযোগে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে স্পিড বোটের মালিকরা। অতিরিক্ত যাত্রী বোঝাই ও অদক্ষ চালকের কারণে প্রায়ই স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। এই রুটে 87টি লঞ্চ, 17টি ফেরির পাশাপাশি 2 শতাধিক স্পিডবোট চলাচল করে। যাত্রীরা সময় বাঁচাতে 30 টাকা ভাড়ার পরিবর্তে 150 টাকা দিয়ে স্পিডবোটে যাতায়াত করেন। যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি স্পিডবোটে লাইফ জ্যাকেট ব্যবহারের কথা থাকলেও মানছেন না কেউ। 16 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন স্পিডবোটগুলোতে শুধু দিনের বেলাই নয়, শিশু কিশোর সহ রাতেও 24 জন যাত্রী নিয়ে চলাচল করছে। পাশাপাশি এর চালকরাও অদক্ষ। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি যাচ্ছি, কিন্তু এখানে আমাদের ঝড় বৃষ্টি হয়, পথে অনেক জ্যাম হয়। সেইবার খুব দ্রুত চলে, কিন্তু তারপরে কিছু সমস্যা ঘটে। একসময় দেওয়া হতো যখন বর্ষা ছিল, কিন্তু এখন লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে না আর কি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্পিডবোট মালিক সমিতির নেতারা। রাত্রে আমাদের পার থেকে ভোট ছাড়ি না, মার্গেব রাজধানের সাথে সাথে আমরা ভোট বন্ধ করে দেই, কিন্তু লাইফ জ্যাকেট প্রতি ভোটে আছে। বর্তমানে লাইফ জ্যাকেট ব্যবহার করি না। প্রতি সিটে 4 জন করে যাত্রী বসে, তো লাইফ জ্যাকেট গায়ে দিলে শীতকালের দিন বসতে পারে না। কাঁঠালবাড়িতে নৌ পুলিশের কোনো ফাঁড়ি না থাকায় অনেকটাই দায়িত্ব এড়িয়ে সমস্যা সমাধানে কঠোর নজরদারির কথা জানালেন জেলা পুলিশ সুপার। আশা করছি নৌ পুলিশের কার্যক্রম শুরু হবে, তখন চালকরা যাতে আরো ভালোভাবে দেখে শুনে চালায় সে ব্যবস্থাটা আমরা আরো ভালোভাবে করতে পারবো। রাত্রেবেলায় যদি স্পিডবোট চালায় কোনো চালক, তাহলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। গত 3 বছরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় অন্তত 30 জন প্রাণ হারান। এছাড়া নিখোঁজ রয়েছেন অর্ধশত মানুষ। সময় সংবাদ, মাদারীপুর। শীতপ্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখর ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলো। সকাল বিকেল অতিথি পাখির কিচিরমিচির, উড়ে বেড়ানো আর জলকেলি দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। তবে অসাধু কিছু শিকারীর অপতৎপরতার কারণে নির্বিঘ্নে বিচরণ করতে পারছে না অতিথি পাখি। চরাঞ্চলে ফাঁদ ও বিষ-টোপ দিয়ে নির্বিচারে পাখি নিধন চলছে। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের কোলঘেঁষা চর কুকরিমুকরি, চর শাহজালাল, চর শাহজাহান, চর পিয়াল, আইলুদ্দিন চর, চর নিজাম, ডেগরার চর সহ মেঘনা তেতুলিয়ার মধ্যবর্তী নতুন চরগুলোতে সকাল বিকাল খাবার সংগ্রহ করতে দেখা যায় অতিথি পাখিদের। খাবারের সন্ধানে নিজ দেশ ছেড়ে আসা এসব অতিথিরা এদেশে এখন আর নিরাপদ নয়। অসাধু শিকারীরা সিন্ডিকেট করে কারেন্ট জালের ফাঁদ আর বিষ-টোপ দিয়ে প্রতিদিন শত শত পাখি নিধন করছে। বিষ-টোপ দিয়ে মারা কিছু পাখি গোপনে বাজারে বিক্রি করলেও অধিকাংশই নদীতে ভেসে যায়। এতে অতিথি পাখির সংখ্যা যেমন কমছে, তেমনি হুমকির মুখে পড়ছে নদ নদীর পরিবেশ। ধানের সাথে বিষ মিকায়া তারা মনে করেন এই শহরে সমস্ত শহর খালি ধানগুলার সিডে বিষ মিয়ানোর জন্য এই আঁশটা ধান খায়া আঁশটা মারা যায়। যে আঁশটা মনে করেন টোকাইলে যা, আর যে আঁশটা মনে করেন থাকা যায় এটা বাসা যায়।
বিষ টোপে শুধু পাখির ক্ষতি হচ্ছে না, পরিবেশের অন্যান্য প্রাণীদেরও মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানালেন প্রাণী বিশেষজ্ঞ। মানুষের জন্য তারা মাংসটা নিয়ে নিল, ইন্টেস্টাইন গুলো ফেলে দিল বাইরে, তাহলে এই যে হিমোটক্সিন বা নিউরোটক্সিন এটা কিন্তু জমা হচ্ছে কি ইন্টেস্টাইনে। তো সরাসরি যখন আমার প্রাণীরা এগুলো খাবে তখন কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি রয়ে যাচ্ছে। আর এসব পাখির মাংস খেয়ে মানুষের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। বারবার এই বিষাক্ত পাখি খেলে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, লিভার, কিডনি এগুলোর সমস্যা দেখা দিতে পারে, একসময় তাদের খাদ্যনালীর ক্যান্সার সহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। পাখি ধরা বন্ধ ও অতিথিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে এলাকা ভিত্তিক টহল বৃদ্ধি সহ নিরাপত্তা বাড়ানোর কথা জানালেন বন বিভাগের কর্মকর্তা। অতিথি পাখি এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট, বন অপরাধ সংশ্লিষ্ট আমরা অপরাধ দমনের জন্য আমরা একটা টহল টিম করি। ওই টহল টিম এবং আমাদের নিয়মিত বিট কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণে এবছর 18টি চরে 84 প্রজাতির প্রায় 50,000 পাখি দেখা গেছে। এর মধ্যে দেশি পাখি 27 প্রজাতির ও 57 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টির মুণ্ডুপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন একটি ছবি প্রভাবশালী জার্মান সাময়িকী ডেন স্পেগেল তাদের প্রচ্ছদে ব্যবহার করায় বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সাময়িকীটির শনিবারের সংখ্যার প্রচ্ছদে ছবিটি ব্যবহার করা হয়। ছবিতে দেখা যায় ট্রাম্পের আদলে স্যুটটাই পরা এক ব্যক্তির এক হাতে রক্তাক্ত ছুরি আর অন্য হাতে স্ট্যাচু অব লিবার্টির ধরহীন মাথা, যেখানে কাটা মুন্ডু থেকে রক্ত ঝরছে। আর ছবিটির নিচে লেখা আমেরিকা ফার্স্ট। এ প্রসঙ্গে প্রচ্ছদের শিল্পী অ্যাডেল রদ্রিগেজ বলেন, এটি গণতন্ত্রের শিরচ্ছেদকরণ, পবিত্র প্রতীকগুলোর শিরচ্ছেদকরণ। অ্যাডেল 1980 সালে রাজনৈতিক শরণার্থী হিসেবে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তার প্রচ্ছদটি টুইটারের পাশাপাশি জার্মানি এবং মার্কিন গণমাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে 5 ম্যাচের সিরিজে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক প্রোটিয়ারা। টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালোই করেন 2 ওপেনার দিকওয়ালা ও থারাঙ্গা, তবে দলীয় 7 রানে উপুল থারাঙ্গা ব্যক্তিগত 31 রানে আউট হয়ে গেলে শুরু হয় শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়। এক প্রান্ত আগলে ওপেনার দিকওয়ালা ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নিলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে, যার মধ্যে বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যক্তিগত রানের হাতা 2 অঙ্কের কোটা পেরোতে পারেননি। শেষ পর্যন্ত দিকওয়ালার করা 74 রানে ভর করে 163 রানের দুর্বল সংগ্রহ পায় লঙ্কানরা। প্রোটিয়াদের পক্ষে প্রিটোরিয়াস নেন 3টি উইকেট। 164 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় 92 রানে আমলা, ডিকক ও ফাফ ডু প্লেসিসের উইকেট হারায় তারা। তবে অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের অপরাজিত 60 ও জেপি ডুমিনির অপরাজিত 28 রানে ভর করে 7 উইকেটের সহজ জয় পায় দলটি। এ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 3-0 এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। লা লিগার খবর। ঘরের মাঠে ভিসেন্তে ক্যালদেরনো ফার্নেদো তোরেসের জোড়া গোলে লেগানেসকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ লেগানেসের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে রোজি ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের 15 মিনিটে আতোয়া গ্রিজম্যান পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকেশ্বরী মন্দিরে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। কাল সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সন্ত্রাসবাদ, উগ্রবাদ প্রতিরোধে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। ইনাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠক উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাই কারণ, বলছে সিআইডি। দেশে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়ার কারণ, বলছেন শিক্ষাবিদরা। এবং অবৈধ লেভেল ক্রসিংগুলোকে ভিন্ন আঙ্গিকে বৈধতা দিতে যাচ্ছে রেলওয়ে। অতি ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংয়ে অস্থায়ী ভিত্তিতে 1800 গেট কিপার নিয়োগ প্রক্রিয়া শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।